আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের প্রথম অধ্যায়ে অনুশীলনী 1.1 এর আগে যে 5টা উদাহরণ দেয়া আছে পাঠ্য বইয়ে, সেগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করব এবং সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। যারা আগের ক্লাসটা মিস করেছো তাদেরকে রিকোয়েস্ট করব যে বেসিক ক্লাসটা করে নাও, তাহলে অঙ্কগুলো তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে চলো আমরা উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 3136 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। চলো আমরা শুরু করি। সংখ্যাটা দেয়া আছে 3136। যেহেতু এই সংখ্যাটা অনেক বড়, তোমরা মৌলিক গুণনীয়ক বের করতে পারবে না, এজন্য এখানে আমরা ইউক্লিড নিয়মের সাহায্য নিব। আচ্ছা, যেহেতু এটা একটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা এখান থেকে নিতে পারি, এখানে মনে মনে আমরা ভাগটা করে ফেলবো। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। এখানে আমরা নিচ্ছি 2 একে 2, এরপরে 11 হলো, তাহলে 5 দুগুণে 10, এরপরে 13 হলো, 6 দুগুণে 12, এরপরে 16 হলো, 8 দুগুণে 16। এরপরে আমরা আরো একটা জোড় সংখ্যা পাচ্ছি, আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 1 দিয়ে যাচ্ছে না, 15 নিচ্ছি, 7 দুগুণে 14, এরপরে হবে হাতে 1 নিয়ে 16, তাহলে 8, এরপরে 4 দুগুণে 8। এরপরে আমরা আবারও 2 দিয়ে ভাগ করব, তাহলে এখান থেকে 3 দুগুণে 6, এরপরে আমরা এখান থেকে নিব 18, 9, এরপরে হচ্ছে 2। এরপরে আমরা আবারও 2 দিয়ে ভাগ করব, যেহেতু আবারও জোড় সংখ্যা এসেছে। তাহলে এখান থেকে কত নিব, 2 একে 2, এরপরে হলো 19, তাহলে 9 দুগুণে 18, এরপর হলো 12, 6 দুগুণে 12। আচ্ছা, এবারে আবার 2 নিচ্ছি। দেখো এখানে 1 নেওয়া যাচ্ছে না, তাহলে 19 নিতে হবে, 9 দুগুণে 18, এরপরে হলো 16, তাহলে 8। এরপরে আমরা আবারও 2 দিয়ে ভাগ করতেছি। এখানে দেখো কত আসে, এখানে 4 দুগুণে 8 আমরা নিব, এরপরে হয়ে যাচ্ছে 18, তাহলে 49। এবার আমরা একটা বিজোড় সংখ্যা পেয়েছি, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, 7 7 49। দেখো এখানে আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করা শেষ। সো আমরা এটাকে লিখতে পারি কি, 3136 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। আচ্ছা, এবারে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করার জন্য আমাদেরকে প্রথমেই এই মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। বের করার পর এটাকে কি করতে হবে, জোড়া জোড়া তৈরি করতে হবে। 2 গুণ 2, এই দুইটা গেল, গুণ 2 গুণ 2, এই দুইটা গেল, গুণ 2 গুণ 2, এই দুইটা গেল। এরপরে 7 গুণ 7 আছে, তাহলে 7 গুণ 7। আচ্ছা, এইবারে আমরা কি করব, রুট লিখবো বা বর্গমূল লিখবো। 3136 সমান সমান কি হবে, প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নিব। এখানে 2 আর 2 মিলেই জোড়া হয়েছে, 7 আর 7 মিলে জোড়া হবে, একই পরিমাণ সংখ্যা জোড়া হবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে একটা 2 নিচ্ছি, এখান থেকে একটা 2 নিচ্ছি, এখান থেকে একটা 2 নিচ্ছি, এখান থেকে একটা 7 নিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56। তাহলে 3136 এর বর্গমূল হচ্ছে 56। তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল বের করে ফেললাম। এবারে আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। দ্বিতীয় উদাহরণে যে অঙ্কটা আছে সেটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি, আগের ক্লাসে। সেই ক্লাসটা যারা দেখেছো তারা তো সমাধান পেয়েছই, যারা দেখোনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করব আগের ক্লাসটা দেখে নাও। সেখানে বেসিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক করার আগে তোমরা বেসিক ক্লাসগুলো করে নিবে, তাহলে এই অধ্যায় সম্পর্কে যেই ধারণাটুকু থাকা দরকার সেটা তোমরা জানতে পারবে, অঙ্কগুলো বুঝতে সহজ হবে এবং বোধগম্য হবে খুব সহজেই, আর অঙ্কগুলো করতেও তোমাদের আনন্দ লাগবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 3 নম্বর যেই উদাহরণ আছে সেখানে চলে যাই। বলা হয়েছে ভাগের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদেরকে আরেকটা বর্গমূল নির্ণয় করতে হবে, কিন্তু এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে নয়, ভাগের সাহায্যে করতে হবে। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিই। আচ্ছা, প্রথমেই যেটা করতে হয় ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য, প্রথমেই জোড়া জোড়া করে নিতে হয়। তাহলে এটা রইল একা। আচ্ছা, তাহলে ভাগচিহ্নের মতো একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পর এই যে প্রথম এই যে জোড়া আছে, এই জোড়াতে একটাই সংখ্যা, এই সংখ্যাটাকে প্রথমে নিব। এখানে আছে 3। এখন
তিনের আগে বা তিনের সমান যেই পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নিব, কারণ 1 হচ্ছে তিনের আগে বা তিনের সমান পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যেই সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। যেমন 1 এর বর্গমূল কত? 1। 4 এর বর্গমূল কত? 2। 9 এর বর্গমূল কত? 3। তাহলে এখানে আমরা 1 নিয়েছি, এবারে বিয়োগ করছি, বিয়োগ করলে 2 পাওয়া যাচ্ছে। এখন 2 নিয়ে পাওয়া যাবে না, তাহলে আমরা পরবর্তী জোড়া নামিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে এই পাশে একটা দাগ দিলাম, এখানে যত আছে তার দ্বিগুণ এখানে বসবে। তাহলে এখানে আছে 1, এখানে বসবে দ্বিগুণ 2। আচ্ছা, 2 বসালাম। এবার আমাদেরকে এই 2 এর সাথে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি বা এই সংখ্যার কাছাকাছি পাওয়া যায়, বেশি হওয়া যাবে না। তাহলে যদি আমরা 21 বসাই তাহলে 1 দিয়ে গুণ করব, যদি আমরা এখানে 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করব, যদি আমরা এখানে 3 বসাই তাহলে 3 দিয়ে আমরা গুণ করব। এভাবে এখানে যেই সংখ্যাটা বসাবো বা অঙ্কটা বসাবো সেই অঙ্ক দিয়েই এই সংখ্যাটাকে গুণ করব এইভাবে, যাতে এই 216 আসে কিংবা 216 এর কাছাকাছি আসে, কিন্তু 216 এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা 7 বসাই তাহলে 189 আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তোমরা গুণ করে দেখবে যতক্ষণ পর্যন্ত এই 216 ছাড়িয়ে না যায়, 216 বরাবর আসবে কিংবা তার কাছাকাছি যেতে হবে। আচ্ছা, এবারে আমরা বিয়োগ করে দিচ্ছি। এখন দেখো এখানে যে আমরা 7 লিখেছি, এই 7 এই উত্তরেও আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে কত পাবো? 216 থেকে আমরা 189 বাদ দিব, তাহলে আমরা পাবো কত? 27। আচ্ছা, 27 পেলাম। এবারে এই 27টাও সম্ভব না, তাহলে আমরা এই 84 জোড়াটা সহ নামাবো। আচ্ছা, এবারে দেখো কি করতে হবে, আবার এখানে দাগ দিব। দাগ দেওয়ার পর এই যে 17 আছে, এই 17 এর দ্বিগুণ এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে 17 এর দ্বিগুণ 34 আমরা এখানে বসিয়ে দিলাম। 34 বসানোর পর এখানে এমন একটা অঙ্ক নিয়ে আসতে হবে যে অঙ্কটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে, অর্থাৎ ধরো আমি 34 এর সাথে যদি 1 নেই তাহলে এই 1 দিয়েই গুণ করব। আবার 34 এর সাথে যদি আমি 2 নেই তাহলে 2 দিয়েই গুণ করব। এভাবে গুণ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত 2784 ছাড়িয়ে না যায়। বরাবর এই সংখ্যাটা আসবে, কিংবা এর চেয়ে একটু কম নিতে হবে, বেশিটা নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি 8 নিই তাহলে 2784 বরাবর চলে আসবে। তখন আমরা এই যে 8 নিয়েছি, এই 8 সংখ্যাটাকে এইখানে বসিয়ে দিব। ঠিক আছে, এইভাবে তোমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারো। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব রুট 31,684 সমান হচ্ছে কত? 178 হয়ে গেল। এবারে আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। 4 নং উদাহরণে বলা হয়েছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো এখানে আমরা বর্গমূল নির্ণয় করব, তারপর আমরা সিদ্ধান্ত নিব যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। তাহলে চলো আমরা ভাগের সাহায্যে প্রথমে আমরা বর্গমূলটা নির্ণয় করে ফেলি। আচ্ছা, তাহলে ভাগের সাহায্যে আমরা কেন করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কেন করব না, সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে যাই তাহলে কিন্তু এটা মিলবে না, কারণ এই সংখ্যাটার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কিংবা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জন্য পূর্ণবর্গ সংখ্যা না হলে আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে সেটা নির্ণয় করতে পারবো না বর্গমূল। এই জন্য আমরা ভাগের সাহায্য নিব, যাতে ভাগশেষ কত আছে সেটা দেখতে পারি। আচ্ছা, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 8655। তাহলে 8655 আমরা ভাগের সাহায্যে করার জন্য জোড়া করে নিলাম, দুইটা দুইটা করে। এবারে আমাদের এখানে কত আছে? 86। তাহলে 86 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 9 নং 81 আছে। তাহলে আমরা 9 নিচ্ছি, এখানে 81 লিখে দিলাম। আচ্ছা, এবারে বিয়োগ করলে কত আসবে? 5 আসলো। এবারে আমাদেরকে আরো কিছু সংখ্যা নিতে হবে, জোড়াটা নামিয়ে নিলাম। আচ্ছা, এবারে এই 9 এর দ্বিগুণ হচ্ছে 18। এবার এই 18 সাথে কোন একটা অঙ্ক বসাবো, সেই অঙ্ক দিয়ে গুণ করব। যেমন 18 সাথে যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করব, 18 এর সাথে যদি আমরা 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করব,
এইভাবে গুণ করতে করতে আমরা 555 পর্যন্ত যাব। সরাসরি এই সংখ্যাটা চলে আসতে পারে কিংবা এর কাছাকাছি সংখ্যাটা আমরা নিব, তবে ঊর্ধ্বেরটা নেওয়া যাবে না বা উপরেরটা নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি আমরা 3 বার নেই তাহলে আমরা কত পাবো? এখানে 549 পাবো, 549। তোমরা এভাবে গুণ করে দেখবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত থাকলো? 55 থেকে 49 গেলে আমরা 6 পাচ্ছি। এখন এই ভাগশেষ 6 রয়ে গেছে। এই 6কে আর কোনোভাবেই বর্গমূল নির্ণয় করা যাবে না, কারণ আর কোনো জোড়া নেই। আর এই 6 এর সাথে এই 93 এর দ্বিগুণ এখানে বসালে কোনো অঙ্ক গুণ করলে এটা আসবে না। ঠিক আছে, তার মানে এটা এই পর্যন্তই সীমাবদ্ধ। তাহলে দেখো, এই যে ভাগশেষ 6 এসেছে, এই 6 যদি না থাকতো তাহলে কিন্তু এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তার মানে এই সংখ্যাটা থেকে যদি 6 বিয়োগ করে দেওয়া যায় বা বাদ দিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 8655 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো এই অঙ্কটা সমাধান হয়ে গেল। এরপরে আর একটা উদাহরণ আছে, এখন আমরা সেই উদাহরণটা সমাধান করব। 5 নং উদাহরণে যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা বিয়োগটা দেখেছি, এবারে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে বুঝতে পারছি যে এই সংখ্যাটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, এজন্য আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এটা সমাধান করতে পারবো না। ভাগ পদ্ধতিতে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে বর্গমূলটা নির্ণয় করে নিই, তারপর আমরা সিদ্ধান্ত নিব যে কত যোগ করতে হবে, কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে চলো আমরা শুরু করি। 6, 5, 1, 2, 0, 1 আমরা জোড়া করে নিচ্ছি, জোড়া করে নিলাম। এবারে আমরা ভাগের মতো যথারীতি দাগ দিয়ে দিচ্ছি। তোমরা জানো যে 8 8 64, তার মানে 65-র আগে 65-র কাছাকাছি ছোট যেই পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা হচ্ছে 8 8 64। 64 আমরা নিলাম। এবারে বিয়োগ করলে পাওয়া যাবে 1। এখন এই 1 এর সাথে আমাদেরকে এই 1 2 পরবর্তী জোড়া নামাতে হবে। এই যে 8, এই 8 এর দ্বিগুণ কত? 8 এর দ্বিগুণ হচ্ছে 16। এখন দেখো, এই 16 এর সাথে আমরা যদি 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করি। দেখো, এই 16 এর সাথে 1 বসালাম, 1 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসবে? 161 চলে আসবে। তাহলে বুঝতে পারছো যে এইটা দিয়ে দেওয়া সম্ভব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে পরবর্তী জোড়া নামাতে হবে। এখন পরবর্তী জোড়া নামাতে হলে আমাদেরকে এর সাথে শূন্য যোগ করতে হবে। তাহলে আমরা পরবর্তী জোড়া নামিয়ে দিচ্ছি, এখানে একটা শূন্য দিয়ে দিচ্ছি, কারণ একটা জোড়া নিয়ে আমাদের কাজ করা যায়নি, আমরা একাধিক জোড়া নামিয়েছি। যত জোড়া বেশি নামাচ্ছি শূন্য দিচ্ছি। আচ্ছা, তাহলে এটার নিয়ম অনুযায়ী নামলো, একটা বেশি নিয়েছি, একটা জোড়া বেশি, এই জন্য একটা শূন্য দিয়েছি। এখানেও কিন্তু 80 এর দ্বিগুণ 160 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার 160 এর সাথে এমন কোন সংখ্যা বসাতে হবে, যে অঙ্ক বসাতে হবে যেটা দিয়ে গুণ করলে এই 11,201 এর কাছাকাছি বা সমান আসবে। আচ্ছা, তাহলে এই 160 এর সাথে যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করব। 160 এর সাথে যদি আমরা 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করব। 160 এর সাথে আমরা যদি 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করব। এভাবে গুণ করে দেখতে হবে যে কখন 11,201 আসে। তাহলে আমরা গুণ করে দেখতে পাচ্ছি যে আমরা যদি 6 নেই, এখানেও 6 বসবে। আমরা যদি এই 160 এর সাথে 6 নেই, এরপর 6 দিয়ে গুণ করি, তাহলে গুণ করে আমরা এখানে পাচ্ছি 9,636। আমরা যদি 7 দিয়ে গুণ করি এই 11,201 থেকে বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 6-এরটাই নিচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি বিয়োগটা করি তাহলে পাবো 1,565। আচ্ছা দেখো, এটাও কিন্তু ভাগশেষ হয়ে গেছে। এখন যদি আমরা 806 এর দ্বিগুণ এখানে বসাই তাহলে 1,612 আসবে। তাহলে 1,612 থেকে এটা কিন্তু ছোট, তাহলে এটা কোনোভাবেই নেওয়া যাচ্ছে না।
তাহলে আমরা কিন্তু এখানেই এটা সীমাবদ্ধ রাখবো। এখন প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে যে কত যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যদি বিয়োগ হতো তাহলে বিষয়টা অনেক সহজ ছিল, যে এই সংখ্যাটা বিয়োগ করলেই যেই বিয়োগফলটা আসবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু এখানে যোগ করার তো কোনো অপশন নেই, কার সাথে কি যোগ করব। এখন ব্যাপার হচ্ছে যে এই যে 806 এই পূর্ণবর্গ সংখ্যাটা থেকে এটা কিছুটা বেশি আছে, তাহলে এর সাথে আরো কিছু যদি বাড়িয়ে দেই, আরো কিছু যদি যোগ করে দেই, তাহলে সেটা 807 এর বর্গ হয়ে যাবে। ঠিক আছে, 806 এর বর্গ থেকে এই সংখ্যাটা কিছুটা বড়, তাহলে যদি যোগ করতে হয় তাহলে আমরা কিছু সংখ্যা যোগ করব যাতে সেটা 807 এর বর্গ হয়ে যায়। তাহলে এখানে 807 স্কয়ার সমান সমান কি 807 গুণ 807, অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গ হচ্ছে ওই সংখ্যাটাকে দুইবার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণ করলে কত আসবে সেটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, আবার এভাবে সাজিয়েও করে ফেলতে পারো। 6,51,249। আচ্ছা, তাহলে পরবর্তী এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যার পরবর্তী এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই সংখ্যাটাই আমাদের লাগবে। তাহলে কত যোগ করতে হবে, এই সংখ্যাটা থেকে আমরা যদি এটাকে বিয়োগ দেই তাহলে ডিফারেন্সটা চলে আসবে। তাহলে অতএব নির্ণয় সংখ্যা বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। 6, 5, 1, 2, 0, 1। আচ্ছা, এখানে বিয়োগ করলে কত আসবে তোমরা বসিয়ে বিয়োগ করে নিতে পারো, কিংবা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। এখানে আসবে 48। আচ্ছা দেখো, তাহলে এই সংখ্যাটার সাথে যদি আমরা 48 যুক্ত করে দেই তাহলেই এই সংখ্যাটা আসবে, আর এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা 807 এর বর্গ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই 48 যোগ করলে এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এই 48 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো একে একে তোমাদের বইতে যে 5টা উদাহরণ দেয়া আছে এগুলো আমরা সমাধান করে দিলাম এবং সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে ক্লাসটা কয়েকবার রিপিট করে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে, সেই সক্ষমতা তোমাদের রয়েছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 1-এর অঙ্কগুলো সমাধান করা শুরু করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।